চলো এখন আমরা করব সাউন্ড। ওকে, আচ্ছা তাহলে আমাদের লাইট কমপ্লিট হলো। সিবিএসই আর তোমাদের মিলিয়ে একটা জয়েন্ট এক্সাম হবে লাইটের, সেটা হবে আগস্টের পরে, আগস্ট এন্ডে। আগে থেকে প্রিপেয়ার করো, শুধু লাইটের উপরে একটা জয়েন্ট টেস্ট হবে, আর আগস্টের 22 যেরকম টেস্ট আছে সেটা হবে। ওকে, আচ্ছা চলে আসি সাউন্ডে। আচ্ছা সাউন্ড কি? হোয়াট ইজ সাউন্ড? হোয়াট ইজ সাউন্ড? হোয়াট ইজ সাউন্ড? ভাইব্রেশন। যে কোনো ভাইব্রেশনই সাউন্ড। যে কোনো ভাইব্রেশনই কি সাউন্ড? সাউন্ড কি? সাউন্ড হচ্ছে এমন একটা ভাইব্রেশন যেটার জন্য আমাদের সেন্সেশন অফ হিয়ারিং হতে পারে। এটা নেসেসারি নয় যে সব ভাইব্রেশনের জন্যই সেন্সেশন অফ হিয়ারিং হবে। বোঝা গেল? তাহলে এনি ভাইব্রেশন দ্যাট ক্যান ক্রিয়েট দি সেন্সেশন অফ হিয়ারিং, সেটা হচ্ছে সাউন্ড। এখন বলতে পারি স্যার আমরা তো 20 হার্জ থেকে 20,000 হার্জ এর মধ্যের আওয়াজটাকেই শুনতে পাই, এর এই দিকে শুনতে পাই না, এর এই দিকে শুনতে পাই না, তাহলে স্যার ওগুলো কি সাউন্ড না? হ্যাঁ সাউন্ড। কিন্তু সব ভাইব্রেশন আমার ইয়ার ড্রামকে নাড়াতে পারে। আমি যে হাতটাকে এরকম করে নাড়াই, এটা কি আমার ইয়ার ড্রামকে নাড়াচ্ছে? না, তাহলে এটা সাউন্ড নয়। বোঝা গেল কথাটা? যেটা আমার ইয়ার ড্রামকে নাড়াতে পারবে সেটা আমার অডিটরি রিসেপ্টরটা ধরতে পারলাম না, সেটা আলাদা ব্যাপার। যে হয়তো 1 হার্জে নড়ছে, তিমি মাছে আড্ডা মারছে, আমি শুনতে পেলাম না, ওর 4 হার্জে কথা বলে, সে আমি শুনতে নাই পেতে পারি, কারণ ওটা আমার ইয়ার ড্রামকে নাড়াবে ঠিকই, কিন্তু সেটা আমার নার্ভগুলো পিক আপ করতে পারে না। বোঝা গেল? বা হয়তো মৌমাছিতে বিস্কুট খাচ্ছে আর কথা বলছে, তাহলে ওটাও শুনতে পাবো না, কারণ ওটা হয়তো কথা বলছে 33,000 হার্জে, সেটা আমার কানে ধরবে না। বোঝা গেল কথাটা? কারণ হিউম্যান অডিবল রেঞ্জ, এই রেঞ্জটাকে বলে অডিবল রেঞ্জ। আমাদের হিউম্যান অডিবল রেঞ্জ কত? 20 হার্জ থেকে 20,000। আমি বলতে পারবি 20,000 হার্জের পেছনে হলে কি হয়? কি সোনিক? আল্ট্রাসোনিক। এটা হয় আল্ট্রাসোনিক। এটা কি হয়? ইনফ্রাসোনিক। গুড, এটা হচ্ছে ইনফ্রাসোনিক। তার মানে 20 হার্জের নিচে হলে ইনফ্রাসোনিক, 20,000 হার্জের উপরে হলে কি? 20,000 হার্জের উপরে হলে আল্ট্রাসোনিক। গুড, আচ্ছা এটা হচ্ছে আমাদের হিউম্যান অডিবল রেঞ্জ। আচ্ছা যে কোনো সাউন্ড যখন ট্রাভেল করে, সাউন্ড বলতো কী ধরনের ওয়েভ? লঞ্জিটিউডিনাল না ট্রান্সভার্স? লঞ্জিটিউডিনাল। সাউন্ড কিন্তু ট্রান্সভার্স হবে না, এরমভাবে যায় সাউন্ড। বোঝা গেল? তাহলে সাউন্ড হচ্ছে একটা লঞ্জিটিউডিনাল ওয়েভ। ওকে, লঞ্জিটিউডিনাল ওয়েভ মানে কি? যে ওয়েভটা যখন ট্রাভেল করে তার মিডিয়াম পার্টিকেল, যদি ওয়েভ এইদিকে ট্রাভেল করে, এর মিডিয়াম পার্টিকেলগুলো এরমভাবে ট্রাভেল করে। বোঝা গেল? তা লঞ্জিটিউডিনাল ওয়েভ কাকে বলি? দ্য ওয়েভস ইন হুইচ দি মিডিয়াম পার্টিকেলস ট্রাভেলস ইন দি ডাইরেকশন অফ মোশন। দু ধরনের ওয়েভ হয়, একটা হচ্ছে লঞ্জিটিউডিনাল ওয়েভ, আর একটা কি ওয়েভ? ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভে কী হয়? ওয়েভ যদি সামনের দিকে যায়, মিডিয়াম পার্টিকেল তার পারপেন্ডিকুলার ভাইব্রেট করে। আমরা দেখিয়েছি, ধরো একটা ঢেউ যাচ্ছে, উপরে একটা বল রেখে দিই, বলটা দিকে শুধু এরকম আপ ডাউন করবে, তাই না? বলটা কিন্তু কখনোই এরকম হবে না যে বলটা এরকম আছে, এরকম যাচ্ছে, এটা নর্মাল, কিন্তু বলটা এরম করবে, এটা কোনোদিন হয় না। বুঝতে পেরেছিস? ধর একটা বলকে তুই পুকুরের উপরে ফেলে দিয়েছিস, প্লাস্টিকের বলকে, ওরা ভাসছে। একটা বড় পাথরের ঢিলকে ফেললি, জলটা দেখবি ঢেউটা এরম করে এগিয়ে যাচ্ছে, বলটা কি এগিয়ে যায় না? কি হয়? বলটা এক জায়গাতেই আপ ডাউন করে, কিন্তু যে রিপেলটা তৈরি হলো, রিপেলটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে না? তাহলে রিপেলটা এগিয়ে যাচ্ছে, বলটা এক জায়গাতে আপ ডাউন করছে। তাহলে এখান থেকে কি বুঝতে পারবো? এখান থেকে বুঝতে পারবো যে ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে মিডিয়াম পার্টিকেল পারপেন্ডিকুলারলি মুভ করবে উইথ রেসপেক্ট টু দ্য ডাইরেকশন অফ মোশন। মোশনের ডাইরেকশন এদিকে হলে মিডিয়াম পার্টিকেল এইভাবে ভাইব্রেট করবে। কনসেপ্ট ক্লিয়ার? একদম পরিষ্কার? ওকে, গুড। নেক্সট, তাহলে এই ধরনের ওয়েভ যেখানে মিডিয়াম পার্টিকেল যেদিকে যায় তার পারপেন্ডিকুলার ভাইব্রেট করে, সেটাকে বলবো ট্রান্সভার্স ওয়েভ। ওকে, তাহলে এখানে যদি ওয়েভটা এদিকে যায়, মিডিয়াম পার্টিকেল তার পারপেন্ডিকুলার ভাইব্রেট করবে। আচ্ছা চলো, এইটুকু আমি বুঝতে পেরেছি।
এবার আমাকে একটা কথা বলো, তাহলে লঞ্জিটিউডনাল ওয়েভে ইন দ্য ডাইরেকশন অফ ওয়েভ, ট্রান্সভার্স অফ ওয়েভে ইন পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ ওয়েভ। সাউন্ড ওয়েভ ইজ আ লঞ্জিটিউডিনাল ওয়েভ। তাহলে যখন যেদিকে ওয়েভটা যাচ্ছে সেই দিকে মুভমেন্টটা হচ্ছে, তাহলে আমরা দুটো জিনিস দেখতে পাবো, একটাকে বলে রেয়ারফ্যাকশন, একটাকে বলে কম্প্রেশন। রেয়ারফ্যাকশন কি? রেয়ারফ্যাকশন কি? আচ্ছা, কম্প্রেশন কি? গুড গুড। তাহলে একটা স্প্রিং বা একটা স্লিঙ্গি দেখেছি আমরা, স্লিঙ্গিকে যদি এরকম করে চেপে দিই, দেখবো এরকম একটা ঢেউয়ের মতো চলে যাবে। তাহলে কিছু কিছু স্প্রিংগুলো কাছাকাছি চলে যাচ্ছে, আবার কিছু কিছুগুলো দূরে চলে যাচ্ছে, এরকম হবে না? গুড। তাহলে যেগুলো দূরে চলে যাচ্ছে, ধর আমার এটাই ইভেন ডিস্ট্রিবিউশন ছিল, আমি কি করলাম, এখান থেকে চেপে দিলাম, তাহলে কি হবে, কিছু কিছু কাছাকাছি চলে এলো। তাহলে কিছুক্ষণ পরে আবার কি দেখবো, এরকম হচ্ছে না? তাহলে এই যে কাছাকাছি আসাটা, এইটা ট্রাভেল করে যাচ্ছে না সামনের দিকে, এই কাছাকাছি আসাটাকে আমরা বলি রেয়ারফ্যাকশন। আর এই যে দূরে দূরে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এটাকে বলি আমরা কম্প্রেশন। সরি, কাছাকাছি আসাটাকে আমরা বলি কম্প্রেশন, আর এই যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এটাকে আমরা বলি রেয়ারফ্যাকশন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে কম্প্রেশন হয়, রেয়ারফ্যাকশন হয়। আচ্ছা, তাহলে যদি আমরা একটা সাউন্ড ওয়েভকে দেখি যার অনেকগুলো রেয়ারফ্যাকশন কম্প্রেশন আছে, যেমন ধরো এইরকম একটা সাউন্ড ওয়েভ, এইরকম একটা সাউন্ড ওয়েভ, ওকে, আমাকে বলতো তাহলে এইটা এইটা কম্প্রেশন না, এইটা কম্প্রেশন না, এটা কম্প্রেশন না, তাই তো? তাহলে এর মাঝে মাঝে যেটা থাকবে, তাহলে এইটা রেয়ারফ্যাকশন না, এইটা রেয়ারফ্যাকশন না, এটা রেয়ারফ্যাকশন না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে রেয়ারফ্যাকশন কম্প্রেশন, রেয়ারফ্যাকশন কম্প্রেশন, রেয়ারফ্যাকশন কম্প্রেশন, তাই তো? তাহলে রেয়ারফ্যাকশন আর কম্প্রেশন দেখ একটা নির্দিষ্ট ইন্টারভালে হচ্ছে না, দেখ একটা কম্প্রেশন থেকে আর একটা কম্প্রেশন একটা নির্দিষ্ট ইন্টারভালে হচ্ছে না, আবার দেখ এই কম্প্রেশন থেকে পরের কম্প্রেশন একটা নির্দিষ্ট ইন্টারভালে হচ্ছে, দেখ আবার এই রেয়ারফ্যাকশন থেকে এই রেয়ারফ্যাকশন একটা নির্দিষ্ট ইন্টারভালে, এটা থেকে এটা একটা নির্দিষ্ট ইন্টারভালে, তাই না? তার মানে তো ওটা একটা টাইম পর পর রিপিট করছে। তাহলে এইরকম বলতে পারি যে একটা কম্প্রেশন থেকে আর একটা কম্প্রেশনের যে ডিস্টেন্স, দ্যাট ইজ ল্যামডা, যেটাকে আমরা বলি ওয়েভলেন্থ। ওকে, আর এই ওয়েভটা তো একটা ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে, রাইট? ওয়েভটা একটা ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে, তাহলে মাথায় রাখবো সেই ভেলোসিটি, তাহলে ভেলোসিটি অফ দ্য ওয়েভ, ভেলোসিটি অফ দ্য ওয়েভ যদি ভি হয়, তাহলে বলবো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, বা কেউ বলতে পারো ভি ইকুয়ালস টু এন ল্যামডা। এফ বলো বা এন বলো, এই এফ বা এন এই দুটোই হচ্ছে, এফ বলো বা এন বলো, এই দুটোকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। আচ্ছা, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে রিলেশন কি? গুড, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/টাইম পিরিয়ড। তাহলে ভি ইকুয়ালস টু যে এফ ল্যামডা, তাহলে এটাকে লিখতে পারি যে ইকুয়ালস টু 1/t ইন্টু ল্যামডা, অর ভি ইকুয়ালস টু ল্যামডা/t। এই দুটো ফর্মুলা আমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে একটা হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, আর একটা হচ্ছে ভি ইকুয়ালস টু ল্যামডা/t। ডান? চলো আমরা নেক্সট জিনিসে যাই। সাউন্ড যে ট্রাভেল করছে সেটা কিভাবে ট্রাভেল করে, এটাকে একটু আমরা জানবো। হাউ ডাজ সাউন্ড ট্রাভেল? দেখো, সাউন্ড ট্রাভেল করতে গেলে মেটেরিয়াল মিডিয়ামের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রপার্টির প্রয়োজন। সব থেকে ইম্পর্ট্যান্ট প্রপার্টি যেটা প্রয়োজন, দ্যাট ইজ ইলাস্টিসিটি অফ দ্য মিডিয়াম। কি সব থেকে ইম্পর্ট্যান্ট প্রপার্টি বলো? ইয়েস, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রপার্টি হচ্ছে ইলাস্টিসিটি অফ দ্য মিডিয়াম। ওকে, এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রপার্টি। কেন ইলাস্টিসিটি বেশি ইম্পর্ট্যান্ট প্রপার্টি? সাপোজ আমি কি বললাম যে আমি ওটাকে এরকম ধাক্কা দিয়ে দিয়েছি, তাহলে এই মিডিয়াম পার্টিকেলগুলো তো একটু সরে গেছে,
তাহলে সেই পার্টিকেলগুলো কী করবে, আবার আগের জায়গায় আসতে চেষ্টা করবে। যদি তারা আগের জায়গায় আসতে চেষ্টা না করতো, সরিয়ে দিলে যদি সরিয়ে থাকতো, তাহলে কি ওয়েভটা ট্রাভেল করতো? আর ভালো করে বুঝবি, আমার সাপোজ এখানে একটা স্প্রিং অ্যাটাচ করা আছে এই গ্রাউন্ডের সাথে, রাইট? আর আচ্ছা, সাপোজ স্প্রিংটা আমার স্ট্রেট কন্ডিশনে আছে, সাপোজ এটা হচ্ছে কন্ডিশন অফ দ্য স্প্রিং, ওকে? এখানে একটা মাথায় বল আছে, এটা হচ্ছে আমার স্প্রিং, রাইট? আরেকটা কন্ডিশনে কি বলছি, যে আমি এখানে একটা কাদা রেখে দিয়েছি, কাদা, এবার একটা কাদা এখানটায় রেখে দিয়েছি। কার মধ্যে ইলাস্টিক প্রপার্টি আছে? এই মাডের মধ্যে নাকি স্প্রিংয়ের মধ্যে? কার মধ্যে আছে? স্প্রিংয়ের মধ্যে আছে, রাইট? আচ্ছা, কি হবে যদি আমি এখানে স্প্রিংটাকে দুম করে একটা ঠেলা মারি? কি হবে? ও প্রথমে এই জায়গায় চলে যাবে, তারপরে আবারও আগের জায়গায় চলে আসবে, তাই না? কেন? কারণ ওর মধ্যে একটা ইলাস্টিক প্রপার্টি আছে, কারণ এর মধ্যে একটা ইলাস্টিক প্রপার্টি আছে। কী হবে যদি কাদাটাকে ধাক্কা মারি? কাদাটাকে আমি এখানে একটা ব্লো দিলাম, কি হবে? ভেঙে যাবে না, কাদা বলেছি, তাহলে কি হবে? ওর ডিফর্ম হয়ে গেল, তাহলে সাপোজ এরকম এরকম ডিফর্ম হয়ে রয়ে গেল, রাইট? আমাকে একটা কথা বল, ও কি ওর আগের জায়গায় ফিরে আসবে? না। এবার জাস্ট একটা সিম্পল কাদা দিয়ে বলে, যদি এখানে মাল্টিপল কাদা থাকতো, তাহলে কি এই যে ব্লোটা সেটা কি ট্রান্সফার হতো? কোনোদিন হতো না। এটার ক্ষেত্রে কি হবে, এটার পাশে যদি আর একটা স্প্রিং লাগিয়ে দেখি, তাহলে এই বাড়িটা সেই স্প্রিং পাবে, এ আগের জায়গায় চলে যাবে ঠিক, কিন্তু এই বাড়িটা পেয়ে পরে স্প্রিংটাও ধাক্কা খাবে, সেই বাড়িটা খেয়ে তারপরে স্প্রিংটা ধাক্কা খাবে, তারপরে স্প্রিংটা ধাক্কা খাবে, এরকম করেই কন্টিনিউয়াস চলতে থাকবে। আবার যেটা ধাক্কা খেয়ে গেল যত দূরেই হোক, সে আবার তার আগের জায়গায় চলে যাবে। তাই ইলাস্টিসিটি অফ আ মিডিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ট্রাভেলিং অফ আ ওয়েভ ট্রাভেল করার জন্য ইলাস্টিসিটি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। এটুকু ক্লিয়ার হয়ে গেছে আমাদের? ওকে, চলো তাহলে এই প্রপার্টিটা যখন বুঝে গেছি, এবার চলো এটাকে নিয়ে একটু এগোনো যাক। আচ্ছা, আমাকে একটা কথা বল, যে ওয়েভ যে সবসময় এয়ার দিয়ে ট্রাভেল করবে এমন তো নয়। ওয়েভ তো কোনো তারের মধ্যে দিয়েও ট্রাভেল করতে পারে। একটা সিতারের স্ট্রিং ওয়েভ ট্রাভেল করতে পারে না? সিতারের স্ট্রিংয়ে কী করে ইলাস্টিক প্রপার্টি দেখবো? ওখানেও ইলাস্টিক প্রপার্টি আছে, তারটা ছেড়ে দিলে চলে আসে, কিন্তু ওটাকে আমরা ইকুয়েশনে ফেলতে পারবো না। দেখো, দুটো কেসকে আমরা আলোচনা করবো। ফার্স্ট কেস হচ্ছে ইন কেস অফ গ্যাসিয়াস মিডিয়াম, ইন কেস অফ গ্যাসিয়াস মিডিয়াম অর ফ্লুইড মিডিয়াম, অর ফ্লুইড মিডিয়াম। নেক্সট কেস আলোচনা করব ইন কেস অফ সলিড ওয়্যার্ড মিডিয়াম, ইন কেস অফ সলিড অর ওয়্যার্ড মিডিয়াম। ওকে, দুটো কেসকেই দেখব। দেখো, গ্যাসিয়াস মিডিয়ামে তুমি কি করে ইলাস্টিসিটি বুঝবে? তুমি কি কোনো গ্যাসকে ধাক্কা দিচ্ছ, চলে আসছে, দেখতে পাচ্ছ? না। তাহলে ওইভাবে তো বোঝা যায় না। গ্যাসিয়াস মিডিয়াম বোঝা যাবে না। জানতে হবে যে গ্যাসিয়াস মিডিয়ামে ইলাস্টিসিটির সাথে রিলেট করা যায় প্রেশারকে। কাকে রিলেট করা যায়? প্রেশারকে। খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। ধর তুই একটা বেলুনকে চেপে দিলি, ছেড়ে দিলি, কী হবে? বেলুনকে চেপে দিলি, চেপে ছেড়ে দিলি, কী হবে? একটা বেলুন নিলি, বেলুনটাকে চাপলি, চেপে ছেড়ে দিলি, ও চেপেই থাকবে না, এক্সপ্যান্ড করে যাবে না? তাহলে বেলুনটাকে চেপে ছেড়ে দিলে এক্সপ্যান্ড করে, তাহলে মানে কি, তুই যা প্রেশার দিচ্ছিস ও তার ভেতর থেকে উল্টো প্রেশার দিয়ে বেরিয়ে আসছে। তুই প্রেশার দিয়ে চেপে দিচ্ছিস, যেই রিলিজ করছিস উল্টো প্রেশার দিয়ে বেরিয়ে আসছে, রাইট? তাহলে ইলাস্টিসিটির সাথে কে রিলেটেড? প্রেশার। আমার এখানে দুটো গল্প আছে। একটা গল্প আমাকে প্রথমে দিয়েছিল নিউটন, তারপরে একটা গল্প দিয়েছিল ল্যাপ্লাস, ঠিক আছে? এখন তারা কি বলেছিল? একজন বলেছিল যে যে স্পিড হবে একটা মিডিয়ামে ট্রাভেল করার, সেটাকে তুমি ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, ভি ইকুয়ালস টু হবে রুট ওভার ই বাই রো। ই হচ্ছে ইলাস্টিসিটি অফ দ্য মিডিয়াম। এখন ইলাস্টিসিটিকে আমরা প্রেশারের সাথে ইকুয়েট করতে পারি, তাহলে বললো তাহলে ভেলোসিটি হবে পি বাই রো।
যখন ক্যালকুলেশন করে এর ভ্যালু বার করা হলো, দেখা গেল তার ভ্যালু আসছে 273 কাছাকাছি এত মিটার পার সেকেন্ড। কিন্তু স্পিড অফ লাইট আমরা কত জানি? অলমোস্ট 330 to 340 মিটার পার সেকেন্ড, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম, এখানে তো ভুল এলো, এটাকে কারেক্ট করা হলো, এটাকে বলে ল্যাপলাস কারেকশন। কারেক্ট করে কি করা হলো? বলা হলো যে না, এরকম না করে যদি ভিকে আমি লিখি √γ/p/ρ, যেখানে গামা হচ্ছে রেশিও অফ স্পেসিফিক হিট। শুনতে অবাক লাগছে, স্যার এইসব তো পড়িনি, রেশিও অফ স্পেসিফিক হিট পড়বে এটা বড় হয়ে। তোমরা আপাতত এটা জেনে রাখো যে গামার ভ্যালু 1.4 হতে পারে, 1.33 হতে পারে, 1.8 হতে পারে। স্পেসিফিক হিট বলে একটা ব্যাপার আছে, এই বছর শেষের দিকে ক্যালোরিমেট্রিতে পড়বে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সেখান থেকে এটা আসে। এইটা তোমরা এখন না বুঝলেও চলবে, এইটুকু জানো যে গামার ভ্যালু 1.33, 1.4, 1.8 এই ধরনের হতে পারে। দেখা গেল যে যদি এই গামার ভ্যালুটা এখানে আমি পুট করি ডিপেন্ডিং অন দ্য মিডিয়াম, তাহলে এই যে ভেলোসিটি এর ভ্যালুটা আসে আমাদের নোন ভ্যালু 334 মিটার পার সেকেন্ডের কাছে। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে? এটা আলোচনা করায় যে প্রেশার ডিটারমাইন করতে পারে যে আমার একটা গ্যাসিয়াস বা ফ্লুইড মিডিয়ামে লাইটের স্পিড কত, এই সাউন্ডের স্পিড কত হতে পারে। এইটুকু ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরে থাকলে হ্যাঁ বলো। বুঝতে পেরেছ? কোনো সমস্যা আছে ত্রিপম? না, কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে জোরে হ্যাঁ বলো। বাবা কান্না পাচ্ছে আমার এদের জোর শুনে। চলো, নেক্সট হচ্ছে সলিড বা ওয়্যার্ড মিডিয়াম। সাপোজ তোমার এখানে একটা তার আছে, কিন্তু তারে তুমি প্রেশার কী করে ডিটারমাইন করবে? পারবে? তারে তুমি কী করে বলে প্রেশার আছে? বলতে পারবি তারের প্রেশার কী করে আছে? পারবো না। তারে কি থাকে? তারকে আমরা টান করতে পারি, তারকে আমরা কি করতে পারি? টান করতে পারি। তারকে যত টান করবো তাহলে তারে কি বাড়বে? টেনশন। টেনশনকে কী দিয়ে লিখি? ক্যাপিটাল টি দিয়ে লিখি। টেনশনকে কী দিয়ে লিখি? ক্যাপিটাল টি দিয়ে। তাহলে তারকে যত টানবো তারে কি বাড়বে? টেনশন। টেনশনকে কী দিয়ে লিখবো? ক্যাপিটাল টি দিয়ে লিখবো, রাইট? ওকে, ধরো তারের একটা মাস আছে, এর টোটাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। এর যদি মাস হয় 50 গ্রাম, তাহলে মাস পার ইউনিট লেন্থ কত? এর লেন্থ 10 সেন্টিমিটার, মাস 50 গ্রাম, মাস পার ইউনিট লেন্থ কত? 5 গ্রাম পার সেন্টিমিটার। সেটাকে যদি আমি এম দিয়ে রিপ্রেজেন্ট করি, এমটা কি? মাস পার ইউনিট লেন্থ। ওকে, বললো তাহলে এর স্পিড কী করে ডিটারমাইন্ড হবে? এর স্পিডকে আমরা লিখতে পারি √T/m দিয়ে। বোঝা গেল কথাটা? তাহলে ইন কেস অফ গ্যাসিয়াস অর ফ্লুইড মিডিয়াম আমি ভেলোসিটি বা স্পিডকে লিখতে পারি √P/ρ বা γ/p/ρ। ইন কেস অফ সলিড ওয়্যার বা সলিড মিডিয়াম সেটার ক্ষেত্রে লিখতে পারি √T/m। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এটুকু? ওকে, নেক্সট আমরা আরেক ধরনের ওয়েভ নিয়ে কাজ করব, আমাদের ট্রান্সভার্স ওয়েভ। একটু ট্রান্সভার্স ওয়েভের ব্যাপারটা বুঝবো। দেখো, আমি আগেই বলেছি যে ট্রান্সভার্স ওয়েভে যে পার্টিকেল মিডিয়াম থাকে সেটা পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট অফ ওয়েভ, যেদিকে ওয়েভ প্রপাগেট করে তার পারপেন্ডিকুলার মুভ করে। ট্রান্সভার্স ওয়েভের একটা স্পেশাল টাইপ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি ওয়েভ? ইলেকট্রোম্যাগনেট। শুনতে পাইনি, কি ওয়েভ? গুড, একটু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে জানবো। দিস ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে আর টাইপ অফ ট্রান্সভার্স ওয়েভ। কী ধরনের ওয়েভ? কী ধরনের ওয়েভ? ট্রান্সভার্স ওয়েভ। তার মানে বুঝতেই পারছি যে ওয়েভটা যেদিকে প্রপাগেট করবে এর কম্পোনেন্টগুলো নিশ্চয়ই তার পারপেন্ডিকুলার হবে। চলো দেখা যাক। আমি কি করছি? আমি ইমাজিন করছি যে আমার ওয়েভটা এই দিকে কোথাও প্রপাগেট করছে। তাহলে ওয়েভ কোন দিকে যাচ্ছে? ওয়েভ এইদিকে যাচ্ছে। তাহলে এই দিকটাকে কি লিখবো? এটাকে লিখবো ডাইরেকশন। এটা হচ্ছে
direction of propagation of wave. Okay, this is direction of propagation of wave. আচ্ছা, এই যে ওয়েভটা এইদিকে যাচ্ছে, যেটা বেঁকে গেছে, সোজা করে নিই। ডাইরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ। আচ্ছা দেখো, মনে করো যে আমি উপরের দিকে আঁকছি ইলেকট্রিক ফিল্ড, আর আমি এই দিকে আঁকছি ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তাহলে দেখো ম্যাগনেটিক ফিল্ড at any point বুঝতে পারছো, আর ইলেকট্রিক ফিল্ড at any point একটা জিনিস কি দেখতে পাচ্ছ, নোটিস করো ওয়েভ তো এদিকে যাচ্ছে, সবুজ যেগুলো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, নীল যেগুলো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। একটা জিনিস খেয়াল করো যে ইলেকট্রিক ফিল্ড আর এই লাল যেগুলো ম্যাগনেটিক ফিল্ড, একটা জিনিস খেয়াল করো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এদের মধ্যে অ্যাঙ্গেল কি বুঝতে পারছো, 90 ডিগ্রি, বুঝতে পারছো 90 ডিগ্রি। আবার আরেকটা জিনিস দেখো যে যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার সাথে যেদিকে ওয়েভ যাচ্ছে তার অ্যাঙ্গেল বুঝতে পারছো 90 ডিগ্রি। আবার দেখো যেদিকে ম্যাগনেটিক ফিল্ড তার সাথে যে অ্যাঙ্গেল সেটা বুঝতে পারছো 90 ডিগ্রি। তার মানে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর ডাইরেকশন অফ প্রপাগেশন প্রত্যেকটা অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি উইথ ইচ আদার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো যেদিকে ওয়েভ যাচ্ছে, তাহলে মিডিয়ামটা যেটা আছে আমরা যেমন ট্রান্সভার্সের ক্ষেত্রে দেখেছিলাম সেটা তো পারপেন্ডিকুলার ভাইব্রেট করে, এখানে কি কোনো মিডিয়াম আছে? না। তাহলে এখানে কি হচ্ছে, দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড আর মিউচুয়ালি ইন্টারঅ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দি ডাইরেকশন অফ প্রপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখানে কোনো মিডিয়াম আছে? না। মিডিয়াম নেই বলে দেখো সূর্য থেকে আলো, আলো তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সে যখন পৃথিবীতে আসে ডাজ ইট রিকোয়ার এ মিডিয়াম? না। সাউন্ড আসতে পারে না কেন? বিকজ সাউন্ড রিকোয়ার্স আ মিডিয়াম। তাহলে এটা লিখে নাও যে দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, the electric and magnetic field acts perpendicular to each other and also perpendicular to the direction of propagation of electromagnetic wave. Concept clear হয়েছে? They act perpendicular to each other and also perpendicular to the direction of propagation of electromagnetic wave. Concept clear? একদম ক্লিয়ার। চলো নেক্সট আমরা দেখব যে রিফ্লেকশন অফ ওয়েভ। আচ্ছা, আমরা কি দেখেছি যে লাইট রিফ্লেক্ট করে? দেখেছি। তাহলে লাইট যেমন একটা ওয়েভ এবং লাইট যেহেতু রিফ্লেক্ট করে তাহলে তো সাউন্ড ওয়েভও রিফ্লেক্ট করবে, তাই না? সাউন্ড ওয়েভও রিফ্লেক্ট করবে। তার মানে সাউন্ড ওয়েভ যদি রিফ্লেক্ট করে তাহলে তার তিনটে প্রপার্টি আমরা পাবো। তাহলে রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ আর তার প্রপার্টিগুলোকে আমরা দেখব। দেখো মনে করো যে এইখানে তোমার একটা সারফেস আছে,
মনে করো এখানে তোমার একটা সারফেস আছে, রাইট? একটা ওয়েভ সাপোজ এইখান থেকে এই সারফেসটার উপর এসে পড়লো। যখন ওটা এসে পড়লো, নিশ্চয়ই এরকম একটা নর্মাল ড্র করবো। ও এখান থেকে রিফ্লেক্ট করে এইদিকে চলে যাবে। ক্লিয়ার? আমরা লাইট ওয়েভ পড়েছিলাম, মনে আছে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম। তাহলে লিখব যে এই যে অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল is angle of incidence of sound wave, angle of incidence of sound wave। এই অ্যাঙ্গেলটা angle of reflection of sound wave। clear? first rule is, যদি এটাকে আই দিয়ে বলি, এটাকে আর দিয়ে বলি, আই ইকুয়ালস টু আর, আমরা সবাই জানি এটা। সেকেন্ড রুল কি? সেকেন্ড রুল হচ্ছে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, নর্মাল অল লাই অন দ্য সেম প্লেন। তাহলে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল অল লাই অন দ্য সেম প্লেন। বোঝা গেল কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, আমরা আজকে প্রথম যে জিনিসটা দেখব, দ্যাট ইজ ইকো। আচ্ছা, আমরা কি ইকো শুনেছি? বলতো ইকো কি? এনিওয়ান? হোয়াট ইজ ইকো? আওয়াজটা রিটার্ন করা। আর কেউ? ইকো মানে এইটা যে রিপিটেশন অফ দ্য সেম থিং। কোনো একটা সাউন্ড আমি ক্রিয়েট করলাম, সেই সাউন্ডটারে আমি রিপিটেশন শুনলাম। এখন একটু শুনলাম, যেমন ধর আমি বললাম যে গৌরব, গৌ 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 গৌ, তাহলে কী হচ্ছে? এই গৌরবের গৌটাকে আমি একটা ফিক্সড ইন্টারভাল পর একটানা শুনে যাচ্ছি, তাই না? তার মানে গৌরবটাই আমার কাছে রিপিট হয়ে আসছে আওয়াজটা। এবং দেখ, আমরা যখন ইকো শুনেছি, আমরা ম্যাক্সিমাম ইকো শুনেছি বড় কোনো হল ঘরে, বা হয়তো পাহাড়ের উপরে দাঁড়িয়ে, যেখান থেকে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় অনেক দূরে। কিন্তু আমরা কি ফাঁকা মাঠে দাঁড়িয়ে চেঁচিয়ে ইকো শুনতে পেয়েছি? কোনোদিন শুনতে পাইনি। তাহলে ইকো শুনতে গেলে একটা বড় ঘর বলছি বা একটা পাহাড় বলছি। কেন বলছি? কারণ ইট রিকোয়ার্স অ্যান অবস্ট্রাকশন। তাহলে কোনো অবস্ট্রাকশন ছাড়াই ইকো পাওয়া সম্ভব না। কিন্তু আমি তো এই ঘরেও আমার একটা দেওয়াল আছে, অবস্ট্রাকশন। আমি যেখানে গৌরব বলি, আমি কি ইকো শুনতে পাচ্ছি? তার মানে অবস্ট্রাকশন হলেই যে ইকো শুনতে পাবো এমনটা নয়, সেই অবস্ট্রাকশনেরও কিছু একটা রুল আছে। চলো সেই রুলটাকে দেখা যাক। মনে করো যে আমি এখান থেকে একটা আওয়াজকে ক্রিয়েট করছি। ওকে, দিস ইজ মাই মাইক্রোফোন, লাউড স্পিকার। আমি একটা আওয়াজকে ক্রিয়েট করছি। এখানে আমার কোনো একটা অবস্ট্রাকশন আছে। সাপোজ দিস ইজ মাই অবস্ট্রাকশন। যেমন ধরো এই আমার সামনে দেওয়ালটা, এটাও তো একটা অবস্ট্রাকশন। আবার ধরো আমার দূরের ওই দেওয়ালটা, ওটাও একটা অবস্ট্রাকশন। লিখো না, পরে লেখো। তাহলে আমার এই দেওয়ালটা অবস্ট্রাকশন, বইটা বন্ধ করতে হবে। প্রত্যেকে বই বন্ধ করো, বইয়ের কোনো দরকার নেই। তাহলে এইটাও যেমন আমার একটা অবস্ট্রাকশন, আমার সামনে যে ওই দেওয়ালটা, ওটাও তো আমার একটা অবস্ট্রাকশন। দুটোই কিন্তু আমার কাছে একটা অবস্ট্রাকশন। কি হচ্ছে, যখন আমি এখান থেকে একটা সাউন্ডকে ছাড়ছি, তাহলে সাউন্ডটা এখান থেকে এই দেওয়ালে আসছে। যদি সাউন্ডটা সরাসরি দেওয়ালে গিয়ে ধাক্কা খায়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? সরাসরি গিয়ে ধাক্কা খাচ্ছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0। তাহলে সরাসরি ধাক্কা খেলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 হলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে? 0। তার মানে কোন দিকে ফিরবে? পেছন দিকে ফিরবে। তার মানে ও নিশ্চয়ই এইভাবে ফিরবে, রাইট? এবার আমি এখানে কি করেছি, একই সাথে একটা রিসিভারকে রেখে দিয়েছি, যেমন আমার কান। ওকে, তাহলে আমি কথা বলছি, আমি নিজের কানেই শুনছি। আমি কি সবসময় ইকো শুনতে পাবো? না। তাহলে ইকো শুনতে গেলে আমার কানের যে হিয়ারিং রেজলিউশন, তার থেকে বেশি ইন্টারভ্যালে আসতে হবে। মানে আমার কান যদি একটা আওয়াজ 0.1 সেকেন্ড ইন্টারভ্যালের মধ্যে আসে, সেটাকে আইডেন্টিফাই করতে পারে না। বুঝতে পারলি?
ধর দুটো আওয়াজ পরপর এলো, কিন্তু তাদের মধ্যে গ্যাপটা 0.1 সেকেন্ডের থেকে কম হলো, আমার কান বুঝতে পারবে না যে দুটো আলাদা আলাদা আওয়াজ। ধর তুই একটা হল ঘরের মধ্যে আছিস, 20-30 জন মিলে একসাথে কথা বলছে, তুই দেখবি কারোর কথাই তুই আইডেন্টিফাই করতে পারবি না, এদিকে সবার কথাই শুনতে পাচ্ছিস। বোঝা গেল কথাটা? তার মানে আমার কানের যে রেজলিউশন শোনার 0.1 সেকেন্ড, তার থেকে বেশি হতে হবে, বা অ্যাটলিস্ট সেটা হতে হবে। তার মানে যদি এখান থেকে এই যে গেল আওয়াজটা দিয়ে ধাক্কা খেলো, খেয়ে আবার যে ফিরে এলো, এই যে টাইমটাও নিল যেতে, ধাক্কা খেতে, ফিরতে, এই টাইমটা যদি 0.1 সেকেন্ড অ্যাটলিস্ট হয়, তাহলে আমি ইকো শুনতে পারবো, তাই না? আচ্ছা, ও গেছে এখান থেকে এতটা, ধর এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, তাহলে ও তো যতটা গেছে ততটাই ফিরেছে, তাহলে যতটা ফিরেছে তাহলে সেই ডিস্টেন্সটাও ডি, রাইট? আচ্ছা, ও যে গিয়েছে, ও যে ফিরেছে, তাতে টোটাল টাইম লেগেছে ওর টি, গিয়ে ফিরতে। যখন আওয়াজটা করেছি স্টপ ওয়াচ অন করেছি, আওয়াজটা যখন শুনেছি আবার স্টপ ওয়াচটা অফ করেছি, এই যেতে আসতে ওর সময় কত লেগেছে? টি। আর স্পিড অফ সাউন্ড ধরলাম ভি, আমরা জানি ভি কত, অ্যাপ্রক্সিমেটলি 340 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই ফর্মুলাটা জানি যে ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, জানি এই ফর্মুলাটা। আচ্ছা, আমাকে একটা কথা বল, ও কতটা ডিস্টেন্স গেছে, ডি নাকি ডি প্লাস ডি? ডি প্লাস ডি, কারণ গেছে যতটা ফিরেছে ততটা। তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু ডি প্লাস ডি বাই টাইম। ডি প্লাস ডি মানে কি? 2d বাই টাইম, তাই না? এবার আমি কী বার করতে চাইছি? কতটা ডিস্টেন্স দূরে হলে আমি ইকো শুনতে পাবো, কারণ আমি রেজলিউশন অফ হিয়ারিং জানি 0.1 সেকেন্ড, তাই না? তাহলে কি করব? আর 2d হচ্ছে v ইন্টু টি, ডি কী হবে? v ইন্টু টি বাই 2, তাই না? v কত? 340 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে 0.1 সেকেন্ড বাই 2, দ্যাট ইজ 17। এটা কাটলে 170 হয়, দ্যাট ইজ 17 মিটার। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে যদি একটা ওয়াল আমার থেকে মিনিমাম 17 মিটার দূরে হয়, তাহলে আমি ইকো শুনতে পাবো। আচ্ছা, 17 মিটার মানে অ্যাপ্রক্সিমেটলি কত? মোটামুটি 3 ফুটের কাছাকাছি 1 মিটার হয়, ঠিক আছে? 17 মিটার মানে 17 ইন্টু 3, তাহলে 17 ইন্টু 3, 3 7 কত? 21, 2 3 1 3 4 5, 51 ফুট। 51 ফুট, 51 ফুট মানে একটা আন্দাজ দিই, এখান থেকে এইটুকু হচ্ছে 10 ফুট, তাহলে 5 তলা বাড়ি করতে হবে 51 ফুট। তার মানে তোর যদি একটা দেওয়াল থাকে যেটা তোর থেকে 5 তলা বাড়ি যতটা হাইট হয় ততটা দূরে, তাহলে তুই একটা ইকো শুনতে পারবি। তোদের আমাদের যে বড় গির্জা হল ঘরে একবার আওয়াজ করে দেখবি, ইকো শুনতে পাবি। করে দেখেছিস কখনো? চেতনায় ঢুকে কখনো আওয়াজ করে দেখেছিস? কখনো দেখবি চেতনায় ঢুকে দরজার পাশে দাঁড়িয়ে ভেতরে হল ঘরে আওয়াজ করে দেখবি, তুই ইকো শুনতে পাবি, কারণ চেতনাটা অতটা লম্বা হবে। ইজ দ্যাট ক্লিয়ার? প্রায় 60 ফুটের কাছে লম্বা চেতনা। পরিষ্কার হলো? ইকোর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে। আচ্ছা, এবার একটা জিনিস আমরা একটু দেখব, যে সব সময় তো এমন হয় না যে ইকো শুনতে পাচ্ছি, কিন্তু আমরা অনেক সময় এরকম দেখতে পাই যে আমরা একটা গান করছি এবং গানটা আমাদের হল ঘরে শুনতে ভালো লাগছে না, হল ঘরে কেউ যদি একটা গান করে সেটা যেন কানে শুনতে বেশি ভালো লাগে, দেখেছিস? বা ধর আমি যখন কথাটা বলছি, দেখ আমার কথাটা কিছুটাক্ষণ অবধি স্টে করে যাচ্ছে, এই ঘরে যাচ্ছে না। আমি যদি কথাটা ছোট্ট কথায় বলি, ছোট্ট ঘরে বলি, তাহলে এতক্ষণ স্টে করবে না, দেখিস কথাটা যেন স্টে করে যাচ্ছে, মানে একটা যেন কীরকম একটা আওয়াজটা থেকে যাচ্ছে, অল্প করে হলেও থেকে যাচ্ছে। যত তুই বড় হল ঘরে করবি আওয়াজটা তত থেকে যাবে। তার মানে এমন একটা হল ঘর যার সাইজ ইকোর মতোও বড় নয়, কিন্তু খুব ছোটও নয়, এবং যেখানে কথা বলে আওয়াজটা থেকে যায়। কখনো দেখেছিস বাথরুমের কোনায় দাঁড়িয়ে দুটো কোনায় দাঁড়িয়ে কথা বললে আওয়াজ থেকে যাচ্ছে, গুম 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 করে শোনাচ্ছে? দেখেছিস কখনো? খেয়াল করে দেখেছিস? তাহলে খেয়াল করে দেখবি যে বাড়ির বাথরুমের কোনো একটা দেয়ালের কোনায় কাছাকাছি একটু দাঁড়িয়ে কথা বললে দেখবি কথা যেন গম গম করছে, যেন কথাটা স্টে করে যাচ্ছে। তুই একটা কথা বলে সেটা অনেকক্ষণ অবধি থাকছে, খেয়াল করে দেখবি, বুঝতে পারবি। এই যে আওয়াজটা অনেক সময় শেষ হয়ে যায় না, ইকো নয় যে পরিষ্কার আওয়াজটাকে ডিফারেন্সিয়েট করতে পারছি, কিন্তু আওয়াজটা আবার শেষ হয়ে যাচ্ছে না। বোঝা গেল আমার কথাটা? যে আওয়াজটা আবার শেষ হয়ে যাচ্ছে না, এইটাকে বলে রিভারবারেশন। কি বলে? রিভারবারেশন। ওকে, কি বলে? রিভারবারেশন। তাহলে রিভারবারেশন হচ্ছে
রিভারবারেশন, REVERBRATION। যদি কেউ চেনা থাকে কোনো বন্ধু বান্ধব যারা মিউজিশিয়ান, তারা দেখবি থেকে থেকেই কথা বলে, আরে রিভার্বটা চেঞ্জ কর, রিভার্বটা চেঞ্জ কর, কটা কটা লাগছে, রিভার্বটা চেঞ্জ কর। রিভার্ব দিলে কী হয়, দাঁড়া আমি তোকে একটা ডেমো দিতে পারবো, 1 সেকেন্ড দাঁড়া, একটু দাঁড়া, আশা করি এটা ডেমো দিতে পারবো। শুনতে পাচ্ছিস আমার কথা? দাঁড়া 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 দাঁড়া। হ্যালো 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 হ্যালো। দেখ দেখ দেখ, এটা হচ্ছে ইকো, বুঝতে পারছিস? ইকো বুঝতে পারছিস? আওয়াজটা কি হচ্ছে? রিপিট করছে, গৌরব গৌরব গৌরব, যত দেওয়াল দূরে হবে গৌরব 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 গৌরব। এটা কি হচ্ছে? ইকো শুনতে পাচ্ছিস? ইকো পাচ্ছিস? না, এটা কি ইকো পাচ্ছিস? না, দেখ ইকো কম পাচ্ছিস। তুই কি পাচ্ছিস? ইকো কম পাচ্ছিস। তুই কি পাচ্ছিস? থেকে যাচ্ছে আওয়াজ, থেকে যাচ্ছে না আওয়াজটা, থেকে যাচ্ছে তো। ইকো নয় কিন্তু, আইডেন্টিফাই করতে পারছিস? না, পারবি না। তুই কি আইডেন্টিফাই করতে পারছিস? আমার আওয়াজটা থেকে যাচ্ছে, ভালো করে দেখ। না, আইডেন্টিফাই করতে পারছি না, ভালো করে দেখ। আমার আওয়াজটা যেন কিছুক্ষণ মধ্যে থেকে যাচ্ছে, একটা গম গম করছে, তাই না? এইটাকে বলে রিভারবারেশন। কি বলে? রিভারবারেশন। ইজ দ্যাট ক্লিয়ার? কি বলে এটাকে? রিভারবারেশন। ইকো কি? ইকো হচ্ছে এইটা, এইটা হচ্ছে ইকো। পরিষ্কার, আমার প্রত্যেকটা আওয়াজ তুই পরিষ্কার শুনতে পাচ্ছিস। রিপিট করছিস, 1 2 3 4, ইকো রিপিট করছে না? ইকো রিপিট করছে না? দেখ 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 দেখ। আচ্ছা, এই যে এটা কথা বলছি, এটা দেখ আওয়াজটা আমার স্টে করে যাচ্ছে, স্টে করে যাচ্ছে না? এটা কি করছে? কি হচ্ছে? স্টে করে যাচ্ছে। এটাকে আমরা কি বলবো? রিভারবারেশন। দেখ আওয়াজটা যেন রয়ে যাচ্ছে, কিছুক্ষণ আওয়াজটা রয়ে যাচ্ছে। আর এই রয়ে যাওয়া অবস্থায় কেউ ধর গান করে, ফর এক্সাম্পল তোরি আমার, শুনতে ভালো লাগছে না? যেই এটা অফ করে, ধর ফর এক্সাম্পল আমি তোরি আমারটা এইভাবে করছি আর একটা ইকো দিয়ে করছি, পার্থক্য করে বুঝতে পারবে। তোরি আমার হঠাৎ, এটাই যদি অফ করে করি, তোরি আমার হঠাৎ, বুঝতে পারছিস? ইউ গট দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট। তাহলে রিভারবারেশন কি করে? রিভারবারেশন আমার আওয়াজটাকে স্টে করায়। কি করে? আওয়াজটাকে স্টে করায়। স্টে করায় বলে সেটাকে এরকম রিভার, যেমন লাস্টের দিকে তোরি আমার করছি যেন আওয়াজটা রয়ে যাচ্ছে কিছুক্ষণ, এই জিনিসটা হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? রিভারবারেশন আর ইকোর মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা এবার আমরা একটা ছোট্ট জিনিস জানবো, সেটা হচ্ছে যে ইকো কি কি কাজে ইউজ। তাহলে রিভারবারেশন হওয়ার প্রথম রুলটাই হচ্ছে যে দ্য ইভেন্ট হ্যাজ টু অকার ইন বিটুইন 0.1 সেকেন্ড। যে দুটো আওয়াজ যদি 0.1 সেকেন্ডের ভেতরে আসে তবেই তো আমি রিভার্ব পাবো, নাহলে কি রিভার্ব পাবো না? তাহলে কি পাবো? ইকো পাবো। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা ইকোর ইউজেজ, প্রচুর ইউজেজ আছে। ইকোর একটা বড় ইউজ হচ্ছে প্রথমে নেভিগেশন, হাইলি ইউজফুল ইন নেভিগেশন। ইকো ডেপথ সাউন্ডিং, ইকো নেভিগেশন, সোনার, র্যাডার, যেটার নাম দে, লেজার, এরা সবাই কিন্তু ইকোটাকে ইউজ করে। বোঝা গেল কথাটা? তাহলে কি কি দিয়ে মেজার করতে পারি আমরা? একটা হচ্ছে সাউন্ড দিয়ে করলে সেটাকে বলে সোনার, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। একটাকে বলে রেডিও ওয়েভ নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, র্যাডার। একটা ইউজ করে লেজার, যেটাকে লাইট ইউজ করে করা হয়। এই তিনটে খুব পপুলার নেভিগেশন রয়েছে। ওকে, আচ্ছা দেখ সোনারের ক্ষেত্রে পপুলারলি আমরা ইউজ করি সাউন্ড ওয়েভকে। অনেকগুলো ভাগ আছে, যেমন ধর জাহাজের ক্ষেত্রে যে কোনো সাউন্ড ওয়েভকে ইউজ করা যেতে পারে ফর শিপ। ব্যাটরা ইউজ করে আলট্রাসোনিক,
প্রিন্সিপালটা সেম। ধর একটা বাদুড় যাচ্ছে, একটা আল্ট্রাসনিক সাউন্ড বের করতে করতে যাচ্ছে। সো সাপোজ একটা আল্ট্রাসনিক সাউন্ড বেরোচ্ছে, এখানে ধাক্কা খেয়ে ফিরে আসছে। বাদুড়ের কানের রিসেপশন অনেক ভালো, ঠিক আছে, মানে বাদুড় যে রিসিভ করতে পারে সাউন্ডটা, ও খুব ভালো রিসিভ করতে পারে, খুব ফাস্ট। ওর এই হিয়ারিং সেন্সিটিভিটি আমাদের যেমন 0.1, বাদুড়ের ক্ষেত্রে ওটা অনেক কম, যার জন্য বাদুড় চট করে একটা আওয়াজকে আইডেন্টিফাই করতে পারে। ধর এখানে টিকটিক করে আওয়াজ করছে, এখানে চোখ বন্ধ করে যাচ্ছে, কিন্তু আর আওয়াজটা ধাক্কা খেয়ে এখানে এলো, ও কি বুঝে গেল সামনে একটা অবস্টাকেল আছে, নিশ্চয়ই ওখানে উঠবে না, সাইড দিয়ে গেলো, সাইড দিয়ে আবার একটা আওয়াজ করলো, ওখানে ধাক্কা খেয়ে চলে এলো, বুঝলো, আচ্ছা ওখানে একটা অবস্টাকেল আছে। তাহলে কি অবস্টাকেলটাকে ডজ করতে করতে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এইভাবে বাহাদুর ইউজ করে। জাহাজের ক্ষেত্রে কি হয়, সাপোজ মনে করো এইটা আমার একটা জাহাজ, দিস ইজ দ্য শিপ, ওকে, শিপটা জলের উপরে যাচ্ছে। এবার মনে করো এখানে তার নিচে গ্রাউন্ড লেভেল আছে, ওকে, আমি চাইছি যে তলায় কি আছে একটু আন্দাজ করতে করতে চলতে। আইসবার্গ ডিটেক্ট করতে খুব সহজ হয়, আগে তো আইসবার্গ ডিটেক্ট করা যেত না, এইগুলোর জন্য এখন আইসবার্গ ডিটেক্ট করা যাচ্ছে যে কত দূরে গিয়ে একটা ভারী কিছু আছে, কারণ ওখানে তো ইকো হয়ে চলে আসবে। যাই হোক, তো সাপোজ ও এখান থেকে একটা সাউন্ডকে বের করলো, সাউন্ডটা এখান থেকে নিচে গেল, সাউন্ডটা যতক্ষণ নিচে গিয়ে উপরে আসছে ততক্ষণে ও তো কিছুটা সামনের দিকে এগিয়ে গেছে, তাই না, কারণ ও তো সামনের দিকে ট্রাভেল করছে জাহাজটা। তাহলে ততক্ষণে ও সামনের দিকে কিছুটা এগিয়ে গেছে, এটা হচ্ছে সাপোজ ওর নিউ পজিশন। তাহলে ওইখানে রিসিভ করলো সাউন্ডটা, জলের মধ্যে তার একটা স্পিড আছে সাপোজ 1500 মিটার পার সেকেন্ড, সেই স্পিডে গেল, সেই স্পিডে ফিরলো, এই যেতে আসতে টাইম নিল টি, তাহলে আমি অবভিয়াসলি ডিস্টেন্সটা বার করে ফেলতে পারবো যে ওটা কতটা ডেপথে রয়েছে, তাই না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট ইউজেজ যেটা সাউন্ডের, সেটা হচ্ছে আল্ট্রাসনিক ওয়েভ। আচ্ছা, আমরা শুনেছি যে প্রেগনেন্ট উইমেনরা আল্ট্রাসাউন্ড করে পেটের, বা পেটে কিছু হয়েছে কিনা দেখার জন্য ডাক্তাররা লেখে ইউএসজি করে না? ইউএসজি কি? আল্ট্রাসোনোগ্রাফি। তাহলে কি করা হয়, আল্ট্রাসাউন্ড ওয়েভকে বডির মধ্যে পাঠানো হয়। বিভিন্ন ইন্টেন্সিটির আল্ট্রাসাউন্ড ওয়েভ, খুব পাওয়ারফুল, কম পাওয়ারফুল, যেরকম অর্গানে আমি রিচ করতে চাই আমি সেরকম পাওয়ারফুল আল্ট্রাসনিক ওয়েভ পাঠাবো, সেটা রিফ্লেক্ট করে আসবে। ওর রিফ্লেকশনের নেচারটা দেখে আমি বলতে পারবো যে আমার পেটের কোন জায়গার অবস্থা কীরকম, সেটাকে রিসিভ করার জন্য একটা ডিভাইস থাকে, ওকে। আচ্ছা, এরকম একটা নয়, প্রচুর আছে এরকম যারা এই ইকো টেকনোলজিটাকে ইউজ করে কাজ করছে, ওকে। আচ্ছা, গেল। নেক্সট হচ্ছে, আচ্ছা আল্ট্রাসনিক ওয়েভ হয়ে গেল। ব্যাড ডলফিন ফিশারম্যান কী করে ইউজ করে বলে দিলাম, যে তারা একটা আল্ট্রাসনিক ওয়েভ ছাড়ে, কোনো একটা অবস্টাকেল থাকে, সেই অবস্টাকেলে ধাক্কা খেয়ে পেছন দিকে চলে আসে, তারা বুঝতে পারে যে হ্যাঁ এখান থেকে এতটা ডেপথে একটা অবস্টাকেল আছে। তারা তিনজনই সেম জিনিস ইউজ করে। আচ্ছা, সোনার আমরা বলে দিলাম, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, ইকো ইন মেডিকেল ফিল্ড, আল্ট্রাসোনোগ্রাফি, ওকে। সো দিস চ্যাপ্টার ইজ ওভার। নেক্সট দিন এই চ্যাপ্টারের যত হোমওয়ার্ক আছে, চ্যাপ্টার নিউমেরিক্যাল যা আছে সব কিছু করে আসবে। আজকের মতো শেষ।